আসসালামু আলাইকুম। গল্পের গপ্পতে সবাইকে স্বাগতম। আজকে আমি সত্যজিৎ রায়ের 'তারিণী খুড়ো ও বেতাল' গল্পটি পড়ে শোনাব। এটি নেওয়া হয়েছে সেরা সত্যজিৎ বই থেকে, যেটা কিনা আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। প্রথম সংস্করণ হচ্ছে ১৯৯১ সালে ২রা মে। তবে শুরু করা যাক। 'তারিণী খুড়ো ও বেতাল'। শ্রাবণ মাস। দিনটা ঘোলাটে। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তারই মধ্যে সন্ধ্যের দিকে তারিণী খুড়ো এসে হাজির। হাতের ভিজে জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্তপোষে তার জায়গাটায় বসে তাকিয়াটা টেনে খুড়ো বললেন, কই, আর সবাইকে ডাক, আর নিকুঞ্জকে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে। লোডশেডিং, তাই বসার ঘরে দুটো মোমবাতি জ্বলছে। তাতে থমথমে ভাবটা তো কমেই নেই, বরং বেড়েছে। নিকুঞ্জয় জল চাপিয়ে পাড়ায় এ বাড়ি ও বাড়ি থেকে ন্যাপলা, ভুলু, চটপটি আর সুনন্দকে ডেকে আনলো। ন্যাপলা এসেই বলল, এই বাদলা দিনে মোমবাতির আলোয় কিন্তু ভূতের গল্প তো, মানে যদি আপনার স্টকে আর থাকে। দুটো গল্প তো অলরেডি বলা হয়েই গেছে। আমার স্টক, আমার যা স্টক তাতে দুটো আরব্য উপন্যাস হয়ে যায়। তার মানে 2002 নাইটস। আমাদের মধ্যে ন্যাপলাই খুড়োর সঙ্গে তাল রেখে কথা বলতে পারেন। আজ্ঞে হ্যাঁ, বললেন খুড়ো। তবে সব যে ভূতের গল্প তা না অবশ্যই। এখানে বলে রাখি, তারিণী খুড়োর গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো ভুল না সত্যি সে কথাটা আর কোনোদিন জিজ্ঞেস করি না। তবে এটা জানি যে ৪৫ বছর ধরে ভারতবর্ষের নানা জায়গায় ঘোরার ফলে খুড়োর অভিজ্ঞতার স্টক অফুরন্ত। আজকে কিসের গল্প বলবেন? জিজ্ঞেস করলো ভুলু। আজকেরটা ভূতেরও বলতে পারিস, কঙ্কালেরও বলতে পারিস। কঙ্কাল আর ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না, বললেন বলল ন্যাপলা। তুই আর কি জানিস রে ছোকরা? এক জিনিস না হলেও এক এক সময় এক হয়ে যায়। অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তাই হয়েছিল। শোনার যদি সাহস থাকে তোদেরকে তো বলতে পারি। শোনার যদি সাহস থাকে তোদের তো বলতে পারি। আমরা ৫ জন একসঙ্গে পরপর ৩ বার আছে, আছে, আছে বলার পর খুড়ো শুরু করলেন। আমি তখন মালাবারে এলাচের ব্যবসা করে বেশ ২ পয়সা কামিয়ে আবার ভবঘুরে। কোচিন থেকে গেলুম কোয়েম্বাটোর, সেখান থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কুর্নুল, কুর্নুল টু হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়ি না। ভালো হোটেলে থাকি। শহরে ঘোরার ইচ্ছা হলে ট্যাক্সি ডাকি। হায়দ্রাবাদে যাবার ইচ্ছে ছিল শালা জাং মিউজিয়ামটা দেখার জন্য। স্রেফ একজন লোকের সংগ্রহ থেকে নাকি একটা পুরো মিউজিয়াম হয়ে যায়, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। মিউজিয়াম দেখে গ- গন- মিউজিয়াম দেখে গোলকন্ডায় একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়বো ভাবছি। এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা চনমন করে উঠল। হায়দ্রাবাদেরই আর্টিস্ট ধনরাজ মার্তণ্ড একজন মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকার জন্য। তোরা রবি বর্মার নাম শুনেছিস কিনা জানি না। রাজা রবি বর্মা ট্রাভাঙ্কোরের এক রাজবংশের ছেলে ছিলেন। পৌরাণিক ছবি এঁকে খুব নাম করেছিলেন গত শতাব্দীর শেষ দিকটায়। ভারতবর্ষের বহু রাজা রাজরার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব অয়েল পেন্টিং। কতকটা রবি বর্মার স্টাইলের ছবি আঁকে এই ধনরাজ মার্তণ্ড। আর আমি যখনকার কথা বলছি, বছর ৩৫ আগে, তখন লোকটার খুব নাম, খুব প্রসার। তার এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হলো। পুরুষ মডেল চেয়েছে।
চেহারা ভালো হওয়া চাই, রোজ সেটিং দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিকও দিবে। তোদের তো বলেইছি, সে বয়সে আমার চেহারা ছিল লাইক এ প্রিন্স। তার উপর ডন বৈঠক দেওয়া শরীর, গায়ে জব্বা, মাথার মুকুট, আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেগেটিভ স্টেজের সিংহাসনে বসিয়ে দেওয়া যায়। যাই হোক, অ্যাপ্লাই করে দিলুম, আর ডাকও এসে গেল 7 দিনের মধ্যে। নতুন করে দাড়ি কামিয়ে ভালো পোশাক পরে দুর্গা বলে হাজির হলুম মার্তণ্ডের অ্যাড্রেসে। বাড়িটা দেখেই মনে হলো একালের কোনো নবাবের হাবলি টাবলি ছিল এককালের কোনো নবাবের হাবলি টাবলি ছিল। চারিদিকে মার্বেল মোজাইকের নকশার ছড়াছড়ি। পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে। উর্দি পরা বেয়ারা এসে আমাকে নিয়ে বসালো একটি সারি সারি চেয়ার পাতা ঘরে। সেখানে জন 5 ক্যান্ডিডেট অপেক্ষা করছে, যেন ডাক্তারের ওয়েটিং রুম। ওদের মধ্যে একজনের চেহারাটা চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক বুঝতে পারলুম না। আমি বসার মিনিট খানেকের মধ্যেই সেই লোকের ডাক এলো। বেয়ারা ঢুকে বেয়ারা ঘরে ঢুকে বিশ্বনাথ সোলাঙ্কি বলতেই চিনে ফেললুম লোকটাকে। ফিল্ম পত্রিকায় এর ছবি দেখেছি, কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করা কেন? কৌতূহল হওয়াতে আমার পাশের বসা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, যিনি এক্ষুনি উঠে গেলেন, তিনি বোধহয় একজন ফিল্ম স্টার, তাই না? ভদ্রলোক একটু হেসে বললেন, স্টার হলে কি আর এখানে দেখতে পেতে? হতে চেয়েছিল স্টার, কিন্তু 3টে ছবি পর পর মার খাওয়াতে এখন অন্য রাস্তা দেখছে। ভদ্রলোক আরো বললেন যে সোলাঙ্কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে, ধনী বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে। তারপর বোম্বাই গিয়ে ফিল্মে হিরো হবার চেষ্টা বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে। যিনি এসব খবর দিলেন তিনি নিজেও অবশ্যই একজন ক্যান্ডিডেট। 5 জনের সকলেই মডেল হওয়ার আশায় এসেছেন, তবে তার মধ্যে সোলাঙ্কির চেহারাটা মোটের উপর ভালো। যদিও যাকে পৌরুষ বলে সেই জিনিসটার একটু অভাব। আমার ডাক পড়লো সবার শেষে। যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই দেখলাম স্টুডিও। কারণ একদিকে রয়েছে বেশ বড় একটা কাঁচের জানালা, ঘরের এক পাশে একটা ইজেল, আর তার পাশে একটা টেবিলের উপর আঁকার সরঞ্জাম। এইসবের মধ্যে একটা ডেস্ক পাতা হয়েছে, আর তার দুদিকে 2টো চেয়ার। একটাই বসেছে মার্তণ্ড সাহেব। সাহেব কথাটা ভুল হলো না, কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ চোস্ত। শঙ্কুনি মার্কা নাক, ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় লম্বা ঢেউ খেলানো চুল নেমে এসেছে কাঁধ অব্দি। পোশাক অবশ্য নিজেরই ডিজাইন করা, কারণ জাপানি সাহেবি আর মুসলমানি পোশাকের এমন খিচুড়ি আর দেখিনি। 5 মিনিট কথা বলে আর জামা খুলিয়ে আমার বাইসেপ ট্রাইসেপ আর ছাতি দেখে ভদ্রলোক আমাকেই সিলেক্ট করে নিলেন। ডেইলি সেটিং এ 100 টাকা, অর্থাৎ মাসে 30 দিন কাজ হলে 3,000। আজকের দিনে প্রায় 10-15 হাজার এর সামিল। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল। যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন, তাতে প্রধান পুরুষ চরিত্র হব আমি। নারী চরিত্রের জন্য আছেন মিসেস মার্তণ্ড, আর ওদেরই 19 বছরের মেয়ে শকুন্তলা। খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই। মার্তণ্ডের পৌরাণিক পোশাকের স্টক বিরাট। পাগড়ি, মুকুট, ধুতি, চাদর, কোমরবন্ধ, দাগা, তাবিজ, নেকলেস সবই আছে। অর্জুনের লক্ষ্যভেদ দিয়ে আঁকা শুরু হলো। তার জন্য একটি জবরদস্ত ধনুকও তৈরি করিয়ে রেখেছিলেন আর্টিস্ট মশাই। হোসেন সাগর লেক থেকে 5 মিনিটের হাঁটার পথে 150 টাকা ভাড়ার 2টি ঘর নিলাম আমি। বাড়িওয়ালা মোতালেব হোসেন অতি সজ্জন ব্যক্তি। বাঙালিদের সম্বন্ধে খুব উঁচু ধারণা। রোজ সকালে আন্ডা টোস্ট খেয়ে বেরিয়ে পড়ি। 9টা থেকে 11টা পর্যন্ত সেটিং, তার মধ্যে চা পানের জন্য 10 মিনিটের বিরতি থাকে 11টায়। কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে। হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি, সন্ধ্যাবেলা লেকের ধারে একটু বেরিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এছাড়া আরেকটি কাজ আছে, সেটা হলো পুরাণের পুরাণের গল্প পড়ে মার্তণ্ডের জন্য সুটেবল সাবজেক্ট খুঁজে রাখা। মার্তণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছেন, তাও তেমন খুঁটিয়ে নয়, তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে। আমি মার্তণ্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা, যেগুলো ওর মন ধরেছিল। আমি জানতুম
বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুবই জুৎসই, কিন্তু কাজের বেলায় গন্ডগোলটা কোথায় হলো আর কিভাবে হলো সেটাই বলি। 4 মাস একটানা সিটিং দিয়ে 8টা ছবি হয়ে গেছে। এমন সময় একদিন সন্ধ্যাবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি। একটা পুরানো মসজিদের পাশ দিয়ে রাস্তা, জায়গাটা নিরিবিলি। একটা পুরানো মসজিদের পাশ দিয়ে রাস্তা, জায়গাটা নিরিবিলি। মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি, এমন সময় পিছন দিক থেকে মাথায় একটা বাড়ি খেয়ে চোখে ফুলঝুরি দেখলাম। জ্ঞান হলে পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, মাথায় আর বাম হাতে বেদম পেন। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক সহৃদয় ভদ্রলোক তার গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে এসেছেন। হাতের ব্যথাটা আর কিছুই না, যখন পড়েছি তখন রাস্তায় 1 খণ্ড পাথর লেগে কোনোটা ফ্র্যাকচার হয়েছে। এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে। আমার ওয়ালেটে ছিল 150 টাকা, সেটি গেছে। আমার ওয়ালেটে ছিল 150 টাকা, সেটি গেছে। আর আমার 700 টাকা দামের সাধের ওমেগা ঘড়িটা। পুলিশে খবর দিয়ে কোনো ফল হয়নি, কারণ এ ধরনের অঘটন রাস্তাঘাটে নাকি প্রায়ই ঘটে। হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হলো 3 সপ্তাহ। জখম হবার 4-5 দিনের মধ্যেই আমি মার্তণ্ডকে একটা পোস্টকার্ড ছেড়ে দিয়েছিলাম আমার অবস্থা জানিয়ে। 3 দিনের মধ্যেই তার উত্তর এসে যায়, দুঃসংবাদ। মার্তণ্ড লিখেছেন, বিক্রমাদিত্য সিরিজের জন্য অর্ডার পেয়ে গেছেন। অমুক তারিখের মধ্যে 6খানা ছবি দিতে হবে, তাই তিনি অন্য মডেল নিতে বাধ্য হয়েছেন। আমার মতো কোয়ালিফিকেশন নাকি তার নেই, কিন্তু নিরুপায়। এই সিরিজ শেষ হলে পরে প্রয়োজন হলে আমায় আবার জানাবেন ইত্যাদি। এই নিয়ে তো আর কিছু করার নেই, তাই অজ্ঞতা সময় কাটানো। আর যা হোক, কিছু রোজগারের জন্য অন্ধ্র হেরাল্ড পত্রিকায় একটু একটু লিখতে শুরু করলাম। 6খানা ছবি আঁকতে মার্তণ্ডের লাগে অন্তত 3 মাস, অর্থাৎ আমার প্রায় 9,000 টাকার লোকসান দিয়েছে হায়দ্রাবাদের গুন্ডা। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মার্তণ্ড সাহেবের, আমায় নাকি তার বিশেষ প্রয়োজন। বেশ কৌতূহল নিয়ে হাজির হলুম মার্তণ্ড স্টুডিওতে। ব্যাপারটা কি? আমার একটা ভালো স্কেলিটন জোগাড় করে দিতে পারো? আমার একটা ভালো স্কেলিটন জোগাড় করে দিতে পারো? বললেন মার্তণ্ড সাহেব। 2-1জনকে বলে ফল হয়নি, তাই তোমার কথা মনে হলো। যদি পারো তো ভালো কমিশন দেব। আমার বিশেষ দরকার। জিজ্ঞেস করলুম, স্কেলিটনের প্রয়োজন হচ্ছে কেন? মার্তণ্ড বললেন, বেতাল পঞ্চবিংশ শতীর ছবি আঁকবেন। বিক্রমাদিত্যের কাঁধে বেতাল হবে ছবির সাবজেক্ট। বেতালের গল্প আজকাল ছেলেমেয়েরা পড়ে কিনা জানি না, আমরা এককালে খুব উপভোগ করতুম। এক সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আদেশ করেছে, 2 ক্রোশ দূরে শ্মশানে শিরীষ গাছে একটা মরা ঝুলছে, সেইটি তুমি আমার কাছে এনে দাও। বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মরার গলার দড়ি তলোয়ারে এক কোপে কেটে ফেলতেই মরা মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল। ছেলেবেলায় জিন্দা লাশ বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম, এও হলো জিন্দা লাশ। এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে। এই ভূতে পাওয়া মরাকেই বলে বেতাল। বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন, আর বেতাল তাকে হেঁয়ালি গল্প বলছে। রাজা যদি হেঁয়ালির ঠিক উত্তর দেন, তাহলে মরা আবার তার কাছ থেকে শিরীষ গাছে ফিরে যাবে। আর যদি ভুল উত্তর দেন, তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন। যাই হোক, আমি মার্তণ্ডকে বললুম, কিন্তু সাহেব, বেতাল তো কঙ্কাল নয়, সে তো শবদেহ। মার্তণ্ড বললেন, স্কেলিটন পেলে আমি ছবিতে তার গায়ে চামড়া বসিয়ে দিতে পারবো, কিন্তু স্কেলিটন আমার চাই। আমি বললুম, তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে? রাজি হবে তো? হবে বই কি, বললেন মার্তণ্ড। আমি তার সঙ্গে কথা বলেছি, সে বলে তার কোনো ভয় ডর নেই। এখন তুমি বলো, তুমি জোগাড় করে দিতে পারবে কিনা? আমি বললুম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, তবে এ কিন্তু অল্প খরচে হবে না, আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতে পারে। মার্তণ্ড আমার হাতে 2,000 টাকা দিয়ে বললেন, এই হলো কঙ্কালের 7 দিনের ভাড়া, এটা দাম নয়, আর তোমায় আমি দিব 200।
স্কেলটন পাওয়া আজকের দিনে খুবই কঠিন, সেটা সকলেই জানে। যা পাওয়া যায় সবই প্রায় বিদেশে এক্সপোর্ট হয়ে যায়। কিন্তু তখনও যে সহজ ছিল তা না, বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায়। আমি অনর্থক খোঁজাখুঁজি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললাম। মোতালেব সাহেব হায়দ্রাবাদে রয়েছেন 42 বছর। এখানকার নারী নক্ষত্র জানেন। আমার কথা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, একটা স্কেলটনের কথা মনে পড়ছে বটে, তবে সেটা আসল কঙ্কাল না যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা বলতে পারবো না। আর সেটা এখনো সে লোকের কাছে আছে কিনা তাও জানি না। কে লোক সে? একজন ম্যাজিশিয়ান, বললেন হোসেন সাহেব। আসল নাম কি জানি না, তবে ভোজরাজ নামে খেলা দেখাতো। তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা। কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত, তাস খেলতো, দুজনে পাশাপাশি হাঁটাচলা করতো। সে এক তাজ্জব ব্যাপার মশাই। খুব নাম করেছিল লোকটা, তবে বছর 15 তার কোনো হদিস পাইনি। ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম। সে কি হায়দ্রাবাদেরই লোক? হ্যাঁ, তবে তার ঠিকানা জানি না। অন্ধ্র অ্যাসোসিয়েশনে জিজ্ঞেস করে দেখতে পারো। তারা ফি বছর ভোজরাজের খেলার ব্যবস্থা করত। অন্ধ্র অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোজরাজের এককালের ঠিকানা পাওয়া গেল। আশ্চর্য! গিয়ে দেখি লোকটা এখনো সেখানেই আছে। চকবাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে দুটো ঘর নিয়ে তিনি থাকেন। বয়স ৮০-৮০ হবে। মুখ ভর্তি একরাশ খয়েরি রঙের দাড়ি, মাথায় চকচকে টাক, গায়ের রং আবলুস। আমায় দেখে হিন্দিতে প্রথম কথাই বললেন, বাঙালি বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে। লোকটা তাহলে বোধহয় গুনতে জানে। এবার আর ভনিতা না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম। বললুম, যদি সে কঙ্কাল এখনো আপনার কাছে থেকে থাকে, আর যদি সেটাকে হপ্তাখানেকের জন্য ভাড়া দিতে পারেন, তাহলে আমার নসিব কিছুটা ইমপ্রুভ করতে পারে। যিনি ভাড়া নেবেন তিনি ২,০০০ টাকা দিতে রাজি আছেন। সে কঙ্কাল এখনো আছে কি? একটা কেন, দুটো আছে। আমি একটু থতমত খেয়ে গেলুম। আরে আরে কঙ্কাল তো তোমারও আছে, বললেন ভোজরাজ। নেই কি? কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ। তোমার কঙ্কাল তো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। কনুইয়ের কাছে হাড়ে চিড় ধরলো, ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল। তুমি জোয়ান বলেই জোড়া লাগলো। আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙতুম, তোমাকে কি আর কোনোদিন আমাকে কি আর কোনোদিন উঠতে হতো? এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না। আমায় কে জখম করলো সেটা বলতে পারেন? এ ভেরি অর্ডিনারি গুন্ডা, বললেন ভোজরাজ। তবে তার পেছনে অন্য কেউ আছে কিনা জানি না, থাকতে পারে। সেটা জানতে পারে আমার কঙ্কাল। সেটা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তুমি চাইছো সে কঙ্কাল, আমি দিতেও প্রস্তুত আছি। অনেক কাল রোজগার নেই, দেনা জমে গেছে বিস্তর। ২,০০০ পেলে সব শোধ হয়ে যাবে। আমিও নিশ্চিন্তে মরতে পারি। কিন্তু একটা কথা বলি তোমায়, এই কঙ্কাল সে কঙ্কাল নয়। এ কঙ্কাল সে কঙ্কাল নয়। যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। মাটি থেকে ৫ হাত শূন্যে উঠে যোগ সাধন করতেন। বায়ু থেকে আহার্য আহরণ করতেন। ফলমূলের দরকার হতো না। তার তেজ ছিল অসামান্য। একবার তার সাধনার সময় এক চোর তার পুটুরি ঢুকে ঘটি-বাটি সরাতে গিয়েছিল। হাত বাড়ানো মাত্র আঙ্গুলগুলো বেঁকে যায়। কুষ্ঠ। কেউটে ছোবল মারতে এলে সাপ ভস্ম হয়ে যেত। বাবাজির কিছুই হতো না। আমি একটা কথা না বলে পারলুম না। কিন্তু এই বাবাজির ও কঙ্কালকেও তো আপনি বশে এনেছিলেন। একে দিয়ে ভেলকি দেখাতেন স্টেজে। তাহলে বলি শোনো, বললেন ভোজরাজ। কঙ্কালকে আমি কোনোদিন বশে আনিনি। এ সবই তার খেলা।
অন্য যা ম্যাজিক দেখাতো সেগুলো কিছুই না, সব যন্ত্রপাতির কারসাজি। লোকে ভাবতো কঙ্কালের মধ্যে বুঝি কলকবজা আছে। আসলে কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায়। মনে মনে তার শিষ্য হয়ে আমি একটানা 10 বছর তার পদসেবা করি। তখন আমার তরুণ বয়স, ম্যাজিক সম্বন্ধে কিছু কৌতূহল ছিল এই পর্যন্তই। গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি। তারপর একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, বেটা, তোর উপর আমি খুশি হয়েছি। তবে তুই এখন সংসার ত্যাগ করতে চাসনি। তোর অনেক কাজ আছে। তুই হবি ভোজবাজির রাজা। তোর নাম হবে। যে কাজে নাম করবি সে কাজেই আমি তোকে সাহায্য করব। তোর সেবার প্রতিদান দেব। তবে সেটা এখন নয়, আমি মরার পর। আমি বললাম, সেটা কিরকম করে হবে যদি বুঝিয়ে দেন। গুরুজি আমাকে সন তারিখ বলে দিয়ে বললেন, এই দিনে তুই যাবি এই দিনে যাবি তুই নর্মদার তীরে মাতান্দা শহরে। সেখানে শ্মশানে গিয়ে দেখবি একটা বেল গাছ। সেই বেল গাছ থেকে নদীর ধারে পশ্চিমে চলে যাবি 999 পা। সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ, আর বাবুল গাছের মধ্যে আকন্দ ঝোপের পাশে একটা কঙ্কাল। সেটাই আমি। সেটাকে তুই নিয়ে যাস। সেটাই সাহায্য করবে তোর কাজে। তোর আদেশ মানবে। লোকে দেখে তোকে বাহবা দিবে। তারপর কাজ ফুরিয়ে গেলে সেটাকে নদীর জলে ফেলে দিবি। যদি তখনও কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না। তখন আবার তুলে এনে তোর কাছে রেখে দিবি। সব শুনে টুনে ভোজরাজ ভোজরাজকে জিজ্ঞেস করলাম, ওটা জলে ফেলে দেবার সময় কি এখনো আসেনি? ভোজরাজ বললেন, না, আসেনি। একবার মোষের জলে ফেলে দেখেছিলাম, ডোবেনি। এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার কর্কট রাশিতে জন্ম তো? হ্যাঁ। পঞ্চমী তিথি? আজ্ঞে হ্যাঁ। তবে তুমিই সেই লোক। অবশ্যই রাশি আর তিথি না মেলালেও তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি সিধে লোক। বাবার কঙ্কালের হিল্লেটা তোমার হাত দিয়ে হলেই ভালো হবে। আমার বিশ্বাস বাবারও তোমাকে ভালো লাগতো। তিনি সাচ্চা লোক পছন্দ করতেন। তাহলে এখন কি করতে হবে? আগে ওই বাক্সটা খোলো। ঘরের একপাশে একটা বড় কাঠের সিন্দুকের দিকে দেখিয়েছেন ভোজরাজ। আমি গিয়ে ডালাটা তুললুম। ভেতরে কিংখাবের কাজ করা একটা গাঢ় লাল মখমলের উপর হাঁটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো আছে। ভোজরাজ বললেন, ওটাকে তুলে বাইরে আনো। দেখলাম মিহি তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সাথে পেঁচানো রয়েছে। পাঁজরটা 2 হাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলুম। ভোজরাজ বললেন, ওটাকে দাঁড় করাও। করালুম। এবার হাত দুটো ছেড়ে দাও। হাত সরিয়ে আনলাম আর সঙ্গে সঙ্গে আমার চোখ টেরিয়ে গেল। কঙ্কাল নিজে থেকে দাঁড়িয়ে রয়েছে, কোনো সাপোর্ট নেই। এবারে ওটাকে গড় করো। এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি। কাজটা যে কি জানি না, তবু রিস্ক না নিয়ে গড় না করে একেবারে সাষ্টাঙ্গ হয়ে শুয়ে পড়লুম স্কেলেটনের সামনে। যা করছো তা বিশ্বাস করে করছো তো? জিজ্ঞেস করলেন ভোজরাজ। বললুম, আমার মনে সব কপাট খোলা ভোজরাজজি। আমি হাঁচি, টিকটিকি, ভূত, প্রেত, দৈত্যদানা, বেদ, বেদান্ত, আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি। ভেরি গুড। এবার তুমি ওটাকে নিয়ে যাবার ব্যবস্থা করো। দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাজ হয়ে গেলে ওটাকে নদীর জলে ফেলে দিও। কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মার্তণ্ড আমাকে 200 টাকার জায়গায় 500 টাকা বকশিশ দিয়ে ফেললেন। তারপর বললেন, আজ সন্ধ্যায় কি করছো? কেন বলুন তো? আজ বিক্রমাদিত্যের ছবির আঁকাটা শুরু করব। তুমি এলে ভালো হয়। আমি তো জানতাম আপনি সকালে ছাড়া ছবি আঁকেন না। এটার জন্য স্পেশাল ব্যবস্থা, বললেন মার্তণ্ড।
এই ছবির জন্য যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে। আর দৃশ্যটার জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিং এর ব্যবস্থা করেছি। আমি সেটা তোমাকে দেখাতে চাই। কিন্তু মডেল যদি আপত্তি করে, তুমি যে ঘরে থাকবে সেটা সে জানবেই না। তুমি ঠিক ৭টার সময় এসে স্টুডিওর এই কোণাটায় চুপটি করে দাঁড়িয়ে থাকবে। আলোগুলো সব মডেলের উপর ফেলা থাকবে। তার পেছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না। এককালে অ্যামেচার থিয়েটার করেছি, জানতুম ফুট লাইটের পেছনে দর্শকদের প্রায় দেখাই যায় না। এও সেই ব্যাপার আর কি। আমি রাজি হয়ে গেলুম। একটা ধুপুকানির ভাব নিয়ে ৭টার দিক ঠিক ৫ মিনিট আগে হাজির হলুম মার্তণ্ডের বাড়ি। ওর মাদ্রাজি চাকর শিবশরণ আমাকে দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলে স্টুডিওতে। মডেলের জায়গা এখনো খালি, তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিফ করার মতো ব্যাপার সেটা। যে শ্মশানে ভূত পিশাচের নৃত্য হচ্ছে সেখানে এরকম আলোরই দরকার। মার্তণ্ড বসে আছেন ক্যানভাসের সামনে, তার পাশেই একটা জোরালো ল্যাম্প। সে আমাকে আর চোখে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করলো। সেটা হলো স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা। বুঝলাম সেই ঘরে মডেল তৈরি হচ্ছেন। এবারে আরেকটা জিনিসের দিকে দৃষ্টি গেল। সেটা হলো কঙ্কাল। একটা হ্যাট স্ট্যান্ডের ডাঁটি থেকে সেটা ঝুলছে। তার গায়ে ভৌতিক আলো পড়ে সেটাকে আরো ভৌতিক দেখাচ্ছে। আর তার সঙ্গে ভৌতিক হাসি। তুই লক্ষ্য করেছিস কিনা জানি না, ৩২ পাটির দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলির দিকে তাকালেই মনে হয় সেটা হাসছে। একটা খুট শব্দ শুনে অন্য ঘরের দরজাটার দিকে চোখ গেল। তলোয়ার হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন ঘরের দরজা খুলে। পাকানো গোঁফ, গালপাট্টা, লম্বা ঢেউ খেলানো চুল, কোনো ভুল নেই। মনটা হু হু করে উঠল, কারণ এই পাতটাই আমারই পাবার কথা। দৈব দুর্ভাগ্যে ফসকে গেল। রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন। মার্তণ্ড উঠে গিয়ে তার পোজে আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হ্যাট স্ট্যান্ডের দিকে। কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে চাপিয়ে দিয়ে বললেন, এটা দুটো হাতকে তোমার কাঁধের উপর দিয়ে সমান দিকে ঝুলিয়ে দাও, আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার বাঁ হাত দিয়ে চেপে থাকো। দেখলুম মডেল দিব্যি মারদণ্ডের ইনস্ট্রাকশন পালন করলেন। লোকটার সাহসের প্রশংসা না করে উপায় নেই। মারদণ্ড ছবি আঁকা শুরু করে দিলেন। প্রথমে চারকোল দিয়ে স্কেচটা করে তার উপর রং চাপানো হবে। এর আগে তো আমিই মডেল হতুম, তাই আঁকাটা কেমন হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল না। আজ দেখতে পেল মারদণ্ডের নিপুণ হাতের কাজ। মিনিট ৫ও হয়নি, হঠাৎ মনে হলো স্টেজের দিক থেকে একটা গোঙানি শব্দ পাচ্ছি। আর্টিস্ট এত মশগুল যে তার কানে শব্দটা যায়নি। তিনি খালি বললেন, স্ট্যাডি, স্ট্যাডি। কারণ রাজা অল্প অল্প হেলতে দুলতে শুরু করেছেন। আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে পারছেন না। তিনি এপাশ ওপাশ করছেন। আর তার মুখ দিয়ে যে শব্দটা বের হচ্ছে সেটাকে গোঙানি ছাড়া আর কিছুই বলা যায় না। হোয়াটস দ্য ম্যাটার? বেশ বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মার্তণ্ড। এদিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে। কঙ্কালে দুটো হাত আর ঝোলানো নেই। সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের থুতনির দিকে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে, সেটা আর কোনোদিন খোলা যাবে বলে মনে হয় না। মডেলের অবস্থা এখন শোচনীয়। তার গোঙানির শব্দে ক্রমে পরিত্রাহী আর্তনাদে পরিণত হয়েছে। আর তিনি তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দু হাতে সমস্ত শক্তি দিয়ে কঙ্কালের দুটো হাত আলগা করার চেষ্টা করছেন। মার্তণ্ড একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছেন মডেলের দিকে, কিন্তু দুজনের কম্বাইন্ড চেষ্টা
মার্তণ্ড একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছেন মডেলের দিকে, কিন্তু দুজনের কম্বাইন্ড চেষ্টা এবং শক্তি প্রয়োগেও কোনোটাই ফল হলো না। মার্তণ্ড হাল ছেড়ে দিয়ে টলতে টলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেওয়ালের গায়ে এলিয়ে পড়লেন। আমার কিংকর্তব্য বিমূঢ় ভাবটা যদিও কি বেশিক্ষণ থাকেনি, কিন্তু তার মধ্যে মডেলের কাঁধে কঙ্কাল সমেত মাটিতে গড়িয়ে পড়েছেন। এদিকে গড়গড়ে গলায় মার্তণ্ড বলছেন, ডু সামথিং। আমি এবার এগিয়ে গেলুম মঞ্চের দিকে। আমার কিন্তু ভয় কেটে গেছে। আমার কিন্তু ভয় কেটে গেছে এর মধ্যেই। কারণ মন বলছে, কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না, আমার চেষ্টায় বাধাও দিবে না। কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভোঁ করে উঠল। রাজার চুল, গোঁফ, গালপাটা, পাগড়ি সবই আলগা হয়ে খসে পড়েছে এবং তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা। ইনি হলেন মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ সোলাঙ্কি। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে যে পর্দা সরে গিয়ে জাজ্বল্যমান সত্যিটা বেরিয়ে পড়ল, আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পৈশাচিক বুদ্ধি। আমি সোলাঙ্কির উপর ঝুঁকে পড়ে বললাম, এবার বলো তো দেখি, আমার জায়গাটা দখল করার জন্য আমার মাথায় বাড়ি তুমিই মেরেছিলে কিনা? না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেই। সোলাঙ্কির চোখ ঠিকরে বেরিয়ে আসছে, আর সে সেই অবস্থায় দম বেরিয়ে আসা গলায় বলল, ইয়েস, 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 প্লিজ সেভ মি, প্লিজ। আমি মারতন্ডের দিকে ফিরে বললুম, তুমি সাক্ষী, শুনলে তো? কারণ একে আমি পুলিশে দেব। মারতন্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। এবার কঙ্কালের কাঁধ ধরে মৃদু টান দিতেই সেটি রাজার কাঁধ ছেড়ে উঠে এলো, সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো। আচ্ছা, উঠে এলেও সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো। এরপরে অবশ্যই সোলাঙ্কি মশাই আর মডেল হওয়া হয়নি, কারণ তাকে বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল। তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারিণীচরণ বাড়ুজ্য। ঘটনাটা মারতণ্ডকে কাবু করে দিয়েছিল ঠিকই, কিন্তু দিন শতেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরোদমে কাজে লেগে গেলেন। বেতারের ছবি শেষ হবার পর দিনই মসি নদীর জলে কঙ্কালটাকে ফেলে দিলাম। চোখের নিমেষে সেটা তলিয়ে গেল জলের তলায়।